অনেক ভিডিও ভাইরাল হচ্ছিল, যেটা ব্যক্তিগত ভিডিও, যেটুকু আমরা বলি যে গোপন ভিডিও ফাঁস। ধুমধারাক্কা ফিল্ম বানাতে পারবেন, মানে এই যে কপি পেস্ট মালায়ালাম তামিল এইসব ছবির কাটপিসটা বানাতে পারবেন, যেটা প্রপার একটা ইউনিক গল্প, আপনার গল্প বলার মতো আসলে পাবেন না। আর দাম করে যারে তারে আইনে বানায় দিয়ে টাকা ঢেলে দিলেও পারবেন না, টাকার ভিতর চুবাই রাখলেও পারবেন না। 16 কোটি লোক ভাই, যার যেটা ভালো লাগবে সেইটা দেখবে। অনেকদিন পর বোধহয় 3-4টা ছবি, তাও আসলো একজন নায়কের। যখন আসতেছে একজন নায়কেরই আসতেছে একই, এবং আপনি দেখেন ছবিগুলো সব একই রকম। সময়ের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে আছেন তরুণ নির্মাতা মাহমুদ হাসান। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে তার নির্মিত ইতিবৃত্ত। আজ আমরা ইতিবৃত্ত নিয়ে কথা বলবো, পাশাপাশি এর পেছনের চ্যালেঞ্জ সম্পর্কেও জানবো। মাহমুদ ভাই, কেমন আছেন? জি ভালো। ঠিক কতটা ভালো এই মুহূর্তে? বেশ ভালো। আচ্ছা, আমরা তো অবশ্যই ভালোর কারণ জানি। ইতিবৃত্তের পেছনের গল্পটা একটু জানতে চাই। এই ফিল্মটা হচ্ছে আমার প্রথম ফিল্ম, এটা আমি শ্যুট করি 2015 সালে। তো এবং ইতিবৃত্তের সাথে আমার যে আজকে ফিল্ম মেকার হয়ে ওঠার জার্নিটা ওখান থেকে শুরু, এবং ওই ভুল ভ্রান্তি ওটা করতে গিয়েই আসলে বুঝতে পারা নিজের অবস্থানটাকে, এবং সেখান থেকে আসা শুরু। আমাদের গল্পটার প্রেক্ষাপটটা ছিল এটা, আমরা যখন গল্পটা বানাচ্ছি তখন আসলে নিউ মিডিয়ার শুরু হচ্ছে। নিউ মিডিয়া মানে মোবাইলে জাস্ট ক্যামেরা আসছে, এবং ওই সময় আমরা দেখতেছিলাম যে অনেক ভিডিও ভাইরাল হচ্ছিল, যেটা ব্যক্তিগত ভিডিও, যেটুকু আমরা বলি যে গোপন ভিডিও ফাঁস, মানে চটুল ভাষায়। এই যে সময়টায় আমরা তখন দেখলাম যে একটা মেয়ের যখন ভিডিও ভাইরাল হচ্ছে, একজন নারীর, তো তিনি একা কিন্তু আসলে সাফার করে, তার পরিবেশ, তার ফ্যামিলি সব কিছু মিলে, এবং তার লাইফটা আলটিমেটলি যেই জায়গায় যায়, সমাজ তাকে যেইখানে নিয়ে যায়, তো এই সব কিছুর ভাবনা থেকেই ওই গল্পটা, এবং ওই সময়টা মাত্র শুরু হয়। এখন কিন্তু ব্যাপারটা প্রচুর ভিডিও, প্রচুর এরকম হয়, মানুষের অনেক সময় কেয়ারও করে না, কিন্তু ওই সময় কিন্তু 2014-15 সালে এটা ফ্যাক্ট ছিল, 10 বছর আগের কথা। তো সেই জায়গা থেকে, ওই চিন্তা থেকে গল্পটা বানানো, এবং এই গল্পটা বানানোর আরও যদি যাই, যে এই গল্পটা আমরা যখন বানাতে শুরু করলাম, তো বানাতে খুব লো বাজেটের গল্প এটা। তো গল্পটা যখন আমি লেখার পরে ওইভাবে আসলে আমার কাছে ছিল না, পয়সা ছিল না গল্পটা বানানোর জন্য। তো আমার এক ছোটো ভাই ছিল, আমরা একসাথে ফিল্ম সোসাইটি করতাম, আমি খুলনা ফিল্ম সোসাইটির সদস্য, আমরা দীর্ঘদিন ফিল্ম সোসাইটি করে আসছি। তো ওর তখন মনে হয় যে আচ্ছা, ও তখন বিদেশে চলে যায়, ও বেসিক্যালি ফিল্ম বানাতে চাইতো। তো আমার সাথে একদিন ফোন দিয়ে বলতেছে যে কি ভাই, ফিল্ম টিম করো, তোমরা তো কী করতেছো দেশে? বলে হ্যাঁ বানাতে তো চাচ্ছি, কিন্তু প্রবলেম, প্রডিউসার পাচ্ছি না, সব কিছু মিলে। বলে কয় টাকা লাগবে? তো আমি জাস্ট একটা খুবই ছোট্ট অ্যামাউন্ট, যেটা আসলে আমার গল্পটা শ্যুট করার জন্য দরকার। তো বলে এটা কোনো ব্যাপার না, আমি পাঠাইছি। ও 2 দিনের মাথায় টাকাটা পাঠাইছি, আমি খুব অবাক হইলাম যে আরে। তো দেন ওই টাকাটা দিয়ে আমরা তখন শ্যুট করার প্ল্যান করলাম। তো আমাদের আসলে যেই কয়টা টাকা আমরা পাইছি, এবং আমাদের যেরকম ভিজুয়াল দরকার ছিল, যা দরকার, সেটা ঢাকার ভেতরে আসলে আমাদের এফোর্ড করা সম্ভব ছিল না। তো এই ঘটনাগুলো ঘটতেছিল তখন, রোজার মাস চলে, তো সামনেই ছিল ঈদ। তো ওই সময় প্ল্যান করলাম যে আসলে আমরা ঢাকা থেকে খুলনায় গিয়ে শ্যুট করবো, কারণ আমার বাড়ি খুলনাতে, এবং আমরা খুলনা থেকে প্রায় 5-6 জন বন্ধু ঢাকায় আসছি ফিল্ম সোসাইটি করে, এবং ঢাকাতে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি। অনেকে নাম বললে আপনি চিনবেন আর কি। তো এই যে সব মিলে যখন এই মানুষগুলোর সাথে যোগাযোগ করবো, হ্যাঁ ঠিক আছে, আমরা যখন খুলনায় যাবো, আমরা ঈদের সময়, ঈদের ছুটিতে ঈদ করে এই কাজটা করে ফেলবো। এবং ডিওপি হিসেবে আমার সাথে তখন পরিচয় হলো যে সুমন সরকার, আপনারা জানেন বোধহয় 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড, অথবা 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সুমন ভাই। তো ঈদের আমরা 3rd ডে থেকে আমরা গল্পটার অ্যারেঞ্জ করলাম যে আমরা আসলে ঈদের ছুটির ভেতর 3 দিন শ্যুট করলাম, সবাই আসলে ঈদের ছুটিতে বাড়িতে গেছি। সেই ফাঁকে আমরা ওই একটা বাড়িটাও পাইলাম, আমাদের এক বড় ভাইয়ের বাড়ি, আপনি দেখবেন গল্পটা দেখলে, খুবই সুন্দর কাঠের একটা টিনের দোতলা বাড়ি। তো সব কিছু যখন মিলে গেল, দেন আমরা ওই 3 দিন শ্যুট করলাম, এবং শ্যুট করার পরে আমাদের আসলে অ্যাবিলিটির ভেতরে এইটাই ছিল। তো শ্যুট করে আমরা ওই ভিতরে কিছু প্রতিবন্ধকতা ছিল, অনেক চাওয়া পাওয়া, আপনার অভিনয় শিল্পীরাও কি সেখানেই ছিল? আচ্ছা, একজন যে মূল কাস্ট, সে হচ্ছে প্রাচ্যনাটী স্কুলিং করা ছিল, মাত্র থিয়েটারে জয়েন করছি স্কুলিং করে। আমি নিজেও থিয়েটারের সাথে জড়িত ছিলাম, তো ওই জায়গা থেকে পরিচয়, একদম ওইটাও ওর প্রথম কাজ। এবং বাকি যে আর্টিস্ট ছিল তারা আসলে কখনোই অ্যাক্টিং করেনি, জাস্ট তাদের এক ধরনের কালচারাল একটা সোল ছিল, তারা চাইতো আসলে পজিটিভ কিছু কালচারাল কাজ করা। তো সেই ধরনের মানুষকে নিয়েই গ্রুমিং করে কাজটা করা, এইটাও একটা বড় জিনিস আমি মিস করছি, যেটা আমার চ্যালেঞ্জ ছিল, যে আমাকে প্রায় সপ্তাহখানিক গ্রুমিং করতেছে। মানে আমি ঠিক ঈদের 1 সপ্তাহ আগে গেছি, গিয়ে এই সব কিছুকে গোছায় প্রি প্রোডাকশন করে ঈদের 3rd ডে থেকে আমাদের শ্যুট করা, এটাই এভাবেই আসলে গল্পটা আমরা শ্যুট করছি। আচ্ছা, কাজ করতে গিয়ে তো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, কিন্তু ইন্ডি ফিল্ম মেকারদের তো একটু বেশি চ্যালেঞ্জ নিতে হয়। সেই জায়গা থেকে আপনার যে স্বপ্ন নিয়ে আপনি কাজটা শুরু করেছিলেন, সেটা থেকে আসলে পৌঁছতে পেরেছেন, বা স্বপ্নটা ছুঁতে পেরেছেন? তো স্বপ্নটা ছুঁতে পারিনি, কিন্তু স্বপ্নের যে যাওয়ার, যে স্বপ্নের চূড়ান্ত উদ্দেশ্যে যাওয়ার জন্য যে পথটা, সেই পথটা খুঁজে পাইছি, এবং সেই পথটা আমার জন্য তো
কঠিন ছিল, এই ফিল্মটা হচ্ছে এটাকে সহজ করে দিচ্ছে। মানে ফিল্মটা যখন এডিটিং করে আসলো, ফার্স্ট যখন প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে, যেমন ওপেন ফিল্ম ফেস্টিভ্যাল, এটা হচ্ছে উত্তরাতে ছিল, প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে হচ্ছে 3টা অ্যাওয়ার্ড পায়, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট সিনেমাটোগ্রাফি। এরপরে যতগুলো ফেস্টিভ্যালে গেছে মানে অ্যাওয়ার্ড পাইছে, এরপরে মিশিগান ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে টরন্টো, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ টরন্টো, এখানে শো হয়েছে, কলকাতা থেকে শুরু করে অনেক জায়গায়, পুনে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, ফার্গুসন ফিল্ম ফেস্টিভ্যাল, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছে। এবং এই সব কিছু যেটা করছে যে আমার এক ধরনের প্রমোশন তৈরি করছে, যে ফিল্ম মেকার হিসেবে আমার একটা স্বীকৃতি দিয়েছে, একটা ফিল্মে আমাকে ওই জায়গাটা তৈরি করে দিচ্ছে আর কি। তো সেই জার্নি যেটা হচ্ছে যে এই জার্নিটা অনেক সহজ হয়েছে, যখন একটা প্রপার শর্ট ফিল্ম হলো, আপনি যখন প্রপারলি একটা গল্প বলতে পারেন, 10 মিনিটে আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারেন, মানুষের বিশ্বস্ততা জন্মায় আর কি। হ্যাঁ, তো যেটার রেস ধরে আমি পরবর্তীতে মেরিল প্রথম আলো আগামীর নির্মাতায় 10 জনের ভেতরে একটা কাজ করার সুযোগ পাই। তো এই সব কিছু আজকের যে আমার যে জার্নি, সেই জার্নির শুরুটা আসলে এই সাহস করে এই গল্পটা বানানো, এবং এই গল্পের থেকে আজকে আমার যাত্রাটা এবং জার্নি, এই পথেই আমি আছি, এই গল্প থেকেই। আচ্ছা, এই যে আপনাদের মতো তরুণ নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য যখন চরকিতে স্ট্রিমিং করা হচ্ছে, চরকির এই ধরনের উদ্যোগ নিয়ে কিছু বলতে চান? শর্ট ফিল্ম বলতে আসলে ওইভাবে ফিল্মই বাংলাদেশের প্রপার সিনেমাই আসলে এরকম ডেভেলপ হয় না। সিনেমা বলতে আমাদের এক ধরনের মানুষের কাছে সিনেমা জাস্ট মারামারি, ফাটাফাটি, এফডিসি কেন্দ্রিক, আর এক ধরনের মানুষ মনে করে সিনেমা মানে প্রচুর আতলামি এবং ওর ভেতরে অন্যরকম কিছু। কিন্তু আলটিমেটলি তো ফিল্মের একটা বিকাশ হইতে হয়, একটা দেশের সব কিছুই থাকতে হয়। সো আর শর্ট ফিল্ম তো সেখানে একটা অন্য জায়গায় আছে, এবং আমাদের দেশে শর্ট ফিল্মের নামে যা যা হয় সেটা তো আসলে মানে ওটা আর না বলি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ যেটা চলে, তো সেইখানে শর্ট ফিল্মটারে যে আসলে অন্যরকম হইতে পারে, শর্ট ফিল্মও যে অনেক শক্তিশালী একটা মাধ্যম, তো এইটা বুঝাইতে মানুষ কমিউনিকেট করতে পারে না। তো দেখলে তখন বলো আচ্ছা তুমি 10 মিনিটে তো ভালো একটা গল্প বলছো, কিন্তু আমি তো শর্ট ফিল্ম তো ভাবছি ওরকম কিছু একটা। হ্যাঁ, এরকম জায়গায় মানুষের মাইন্ডসেট শর্ট ফিল্ম নিয়ে এখনো আছে। তো চোরকি যখন আমাদের মতো এরকম যারা শর্ট ফিল্ম বানাচ্ছিল, প্র্যাকটিস করতে ফুল লেন্থ মানুষ, ও যখন একটা প্ল্যাটফর্ম নিয়েছে, চোরকির পরে মানুষের একটা বিশ্বস্ত, মানুষ মনে করে চোরকি একটা স্ট্যান্ডার্ড। তো সেখানে যখন একজন তরুণ ফিল্ম মেকারের ওই যে ওই গল্পটা যেটা আসলে মানুষ একটু বুঝতেছে না কি, ওটা যখন চোরকিতে যায়, ও আসলে একটু কনফিডেন্ট পায়, দর্শকও বোঝে যে আচ্ছা এটা চোরকিতে যখন আসছে তাহলে একটু দেখি এটার কী আছে, এবং ওই মেকারটাও একটা ভরসা পায়, আচ্ছা চোরকির মতো একটা প্ল্যাটফর্মে আমার কাজটা গেল, একটা প্রমোশন, ওর জন্য একটা বুস্ট আপ, ও এক ধরনের ইন্সপায়ারিং। এই যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনারা যেগুলো বানাচ্ছেন, সেগুলোকে শুধুমাত্র ফেস্টিভ্যালেই আমরা প্রদর্শিত হতে দেখছি, এটা দেশের মধ্যেও আরও কীভাবে ছড়িয়ে দিয়ে যায়, এই ধরনের কোনো পদক্ষেপ আপনাদের নেওয়া হবে কিনা, অথবা মানে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা আছে, যেমন আমি সহ আমার অনেকজন বন্ধু আছে যারা শর্টস ফিল্ম নিয়ে ভাবতেছিলাম যে আমরা শর্টস নিয়ে কীভাবে কী করব, এবং সেটাকে মানে ওখান থেকে পয়সাটা আসে, মানে এইটা তো আসলে ফিল্মটা তো আপনার শুধু এটা তো একটা মানি ব্যাকের ব্যাপার আছে, এটা তাহলে আপনি বেশি বানাইতে পারবেন না। এবং যেহেতু বড় একটা দর্শক ইউটিউবে আছে, তো এবং এখানে সব ধরনের দর্শক আছে, তো আমরা যদি এটার একটা বাজার তৈরি করি, ইউটিউব থেকেই যদি একটা বাজার তৈরি করতে পারি, যে 10 জন ফিল্ম মেকার মিলে একটা চ্যানেল করে, একটা প্ল্যাটফর্ম করে, ওখানে কিন্তু ফেস্টিভ্যাল হতে পারে, অনেক কিছু হতে পারে ওই জায়গায়। তো এরকম একটা প্ল্যানিং চলতেছে, আমাদের ফিল্ম বানাইতে হয়, আমাদের জীবনযাপনের জন্য আলাদা কাজ করতে হয়, অডিও ভিজুয়াল, আবার ওটা ফিল্মের জন্য ওইটার জন্য কাজ করতে শ্রম দিতে হয় কন্টিনিউয়াসলি। পাশাপাশি যখন আমরা এই ধরনের কাজ করতে অনেক স্বপ্ন থাকে, অনেক প্ল্যানিং থাকে, ওটা বাস্তবায়ন করাটা খুব টাফ হয়েছে, কিন্তু এরকম প্ল্যানিং আছে, এবং আমরা এটা খুব সিরিয়াসলি ভাবতেছি, আমরা কয়েকজন ফিল্ম মেকার নিয়ে মিলে ভাবতেছি আর কি। সো এখন সেইটা যদি চরকির মতো প্ল্যাটফর্মগুলো আমাদের পাশে দাঁড়ায়, সেটা আমার জন্য আরও অনেক সহজ হয়ে যায়। সো এইটা আর তাহলে আমাদের এই কষ্টটা করতে হয় না, আমরা চরকির মতো হইচই কিংবা আদার্স যেসব বঙ্গ আরও যেসব ওটিটি আছে, তারা আসুক না, শর্ট ফিল্ম মেকারদের কাছে আসুক, মানুষকে এই ইন্সপায়ার করুক, বানা। কারণ শর্ট ফিল্মে হয় কি, আপনি খুব অল্প বাজেট একটা গল্প বলতে পারবেন। হ্যাঁ, আর মানুষের আসলে এখন সময়টা 3 ঘন্টা মানুষ গল্প দেখতে চায়, কিন্তু অনেকে আবার 5 মিনিটের গল্পও দেখতে চায়, কারণ তার হাতে সময় অল্প আছে, সে একটা লাঞ্চ ব্রেকের মধ্যে একটা শর্ট গল্প দেখে বলতে পারে আর কি। তো ভালো প্রপার গল্প যদি আমরা বলতে পারি, ওটার মিনিটটা ডিপেন্ড করে না, ঠিকঠাক গল্প বলতে পারলে, ঠিকঠাক ফিল্ম বানাতে পারলে মানুষ দেখবে। এবং আমার মনে হয় ওটিটিদের এই যেভাবে চরকি এগোয় আসছে, এরকম সব ওটিটি প্ল্যাটফর্মগুলোকে এগোয় আসা উচিত এই শর্ট ফিল্ম মেকারদের দিকে। তাহলে অল্প টাকায় আমরা অনেক বেশি গল্প কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, অনেক গল্প বলতে পারবো আর কি। আচ্ছা মাহমুদ ভাই, আমরা তো ইতিবৃত্ত দেখলাম, নেক্সট কি পাবো? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে বড় প্রজেক্টের, যেমন আমার লাইফে আমি 3টা শর্টস করে ফেলছি, এবং এটা করতে গিয়ে আমি বুঝছি যে হ্যাঁ, আমি 10 মিনিট প্রপারলি বানাইতে পারি, তো আমি 100 মিনিটও প্রপারলি পারবো, কারণ ওই টেক্সচারটা আমি বুঝে গেছি, এবং আমার ওই টিমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, টিমটা, এবং আমি এই টিমটা কিন্তু বিল্ড আপ করে ফেলছি এর ভেতর দিয়ে, আমাদের যে সার্কেল সব কিছু মিলে। সো যখন আমার টিম আছে, আমার কাছে গল্প আছে, স্ক্রিপ্ট আছে, সব কিছুই আছে, আমাদের আসলে প্রপার একজন প্রডিউসার দরকার, প্রপার একটা
টাইমিং দরকার, এরকম একটা অপশন দরকার যেখানে গিয়ে আসলে আমার গল্পটা বলার সুযোগ পাইতে পারি, যেমন চরকি আছে, আদার যেসব ওটিটি প্ল্যাটফর্মের সাথে আসলে কানেক্ট করা, এবং তাদেরও আসলে একটু বোঝা উচিত যে আসলে শুধু বাজারটা না বুঝে যেসব ভালো ফিল্ম, যারা প্রমিজিং ফিল্ম মেকার আছে, যারা প্রপার সিনেমাটা বানাইতে চায়, এই ধরনের মানুষকে আসলে সুযোগ দেওয়া উচিত। মানে পুরোটাই যদি বাজার কেন্দ্রিক থাকেন তাহলে একটা সময় আসলে প্রপার সিনেমা, প্রপার ফিল্ম মেকার এরা হারায় যাবে, ওরা বিলুপ্ত হয়ে যাবে। তখন পেট্রোনাইজ করার জন্য আরও বড় অঙ্কের পয়সা খরচ করতে হবে, হ্যাঁ, যেটা আমরা এখন আমাদের মতো অনেক ফিল্ম মেকার যারা প্রমিজিং, যারা প্রপার ফিল্মটা বানায় যায় তাদেরকে খুঁজে পাবে না, তারা হারায় গেলে, নষ্ট হয়ে গেলে এটা লস জাতিরই আর কি। আপনি হয়তো ধুমধারাক্কা ফিল্ম বানাতে পারবেন, মানে এই যে কপি পেস্ট মালায়ালাম তামিল এইসব ছবির কাট পিসটা বানাতে পারবেন, যেটা প্রপার একটা ইউনিক গল্প, আপনার গল্প বলার মতো আসলে পাবেন না আর কি। ওটা তৈরি অর্গানিকলি তৈরি হতে হয়, ওটা ভেতর থেকে তৈরি হতে হয়, ওটা আলাদা সোল। ওইটা দাম করে জারে তারে আইনে বানায় দিয়ে টাকা ঢেলে দিলেও পারবেন না, টাকার ভিতর চুবাই রাখলেও পারবেন না। সো আমি বলবো যে যারা গুড সোলের আছে, ফিল্ম বানাতে চায় প্রপার, এদেরকে একটু প্যাট্রোনাইজ করা উচিত আর কি। মানে ইন্ডিপেন্ডেন্ট বইলা ওরা একদম খেতে পাঠায় দিয়েন না, ওকে একটু মেইন স্ট্রিমের দিকে আনেন। বাংলাদেশের যে সিনেমাগুলো হচ্ছে এগুলো নিয়ে কি বলতে চান আপনি? আমি বলবো যে সিনেমা হওয়া উচিত, যে ধরনের সিনেমা হচ্ছে এটাও হওয়া উচিত, যে ধরনের সিনেমা হচ্ছে না এটাও হওয়া উচিত। যখন সিনেমা হবে প্রপারলি, ভালো সিনেমা হলে দর্শক, অনেক রকম দর্শক, 16 কোটি লোক ভাই, যার যেটা ভালো লাগবে সেইটা দেখবে। তো আমার মনে হয় সব ধরনের সিনেমায় হওয়া উচিত। হোক একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ, ভাই আমাদের তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, আমি সিনেমা ডেভেলপ তো পরে, আমরা এখন একটা ইন্ডাস্ট্রি বানাতে পারি না যে প্রত্যেক মাসে 2-5টা করে ভালো ছবি, যে অনেক দিন পর বোধহয় 3-4টা ছবি, তাও আসলো একজন নায়কের। কই আরও তো আসলে অনেক নায়ক আছে, কিন্তু আরও নায়ক দরকার ছিল, আরও বিভিন্ন ঘরানার ছবি আসা দরকার ছিল, সেইগুলো কিন্তু আসতেছে না। সো যখন আসতেছে একজন নায়কেরই আসতেছে একই, এবং আপনি দেখেন ছবিগুলো সব একই রকম, লাস্ট 2 বছর যা ছবিগুলো একই রকম, এই ধরনের ছবি আমরা হয়তো দেখেও ফেলছি, কিন্তু এর বাইরেও আসলে অন্য ডিফারেন্ট বিভিন্ন ফ্লেভারের ছবি আসতে হবে, সব কিছু হইতে হবে, কথা হচ্ছে এইটা। ঠিক আছে মাহমুদ ভাই, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা যারা এখন এই নির্মাণের সঙ্গে জড়িত হচ্ছেন, নতুন স্বপ্ন দেখছেন নির্মাণ নিয়ে, আপনাদের হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রি আর নতুন নতুন চলচ্চিত্র পাবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ছবি দেখেন, ভালো ছবি খারাপ ছবি সবই দেখেন, কোনো একটা ছবি আসলে ওটা নিষিদ্ধ বয়কট এসব না বলে ছবিটা দেখেন, ভালো লাগলে ওটা যদি ভালো কথা বলেন, খারাপ লাগলে খারাপ কথা বলেন, কিন্তু একটা জিনিস বলবো যে আমাদের ওই দেখার আগেই বয়কট করে দেওয়া, দেখার আগে এই করে দেয়, এটার সাথে আসলে না যাই আমরা একটু দেখে ভালো নাও লাগতে পারে সমালোচনা করবো, এই জায়গায় আমরা থাকবো আর কি।